আপনারা করলেন, প্রথম দিকে যখন ক্ষমতায় ছিলেন তখন আপনারা রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছেন, বহুদলীয় গণতন্ত্রকে শেষ করেছেন, আর সেই বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে সরে গিয়ে তখনই আপনারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন, এবং সেই প্রেসিডেন্ট আজীবন থাকবেন। এটাই ছিল তখন আপনার তাদের সেই পার্লামেন্টে মাত্র 11 মিনিটের আলোচনায় তারা সেই আইন পাস করেছে। আজকে আবার দেখেন, আমি যে কথাটা সবসময় বলি, আজকে আবার সেই একইভাবে তারা ওই একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্যে, বাকশাল তৈরি করার জন্য তারা কিন্তু প্রায় বহুদূর এগিয়ে গেছে। এবার এটা করছে তারা সুকৌশলে, যেটা একটা গণতন্ত্রের একটা লেবাস, একটা ছদ্মবেশ, কালখাল্লা পরিয়ে দিয়ে নির্বাচন করে। বলে আমরা তো নির্বাচন করছি, বিরোধী দল নির্বাচনে না আসলে আমরা কি করব, তারা বলে। এমন নির্বাচন করছো যে দলে দেশের কোনো রাজনৈতিক দলই অংশগ্রহণ করতে চায় না। 63টা দল তার নির্বাচন বর্জন। একটা দলকে যারা কোনো রকমের রেখেছে, তাও তো কীভাবে রেখেছে আপনারা জানেন, ভাগ বটোয়ারা দিয়ে, রুটি হালুয়া রুটি সব কিছু দিয়ে আসন বন্টন করে তাকে তারা রেখেছে। তারাও বলেছে, তখনও বলেছে, আবারও বলছে যে দেশে কোনো নির্বাচন হচ্ছে না। কাদের সাহেব কিন্তু তার আগে বলেছেন যে নির্বাচন হচ্ছে না, এখানে আওয়ামী লীগ যেভাবে চাইবে, সরকার যেভাবে চাইবে সেই নির্বাচন হবে। তা আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই ক্ষমতায় যেতে চাই না, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। আমরা চাই যে মানুষ তাদের যে প্রতিনিধি নির্বাচন করবার যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারুক, ভোট দিক, যাকে ক্ষমতায় নিয়ে আসবে তারা তাকেই আমরা মেনে নেব। আপনাদের এত ভয় কেন? আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? ভয় এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। এখন যে আপনারা যে উপজেলা নির্বাচন করছে, দেখেছেন তো আপনারা তারা এখন কিভাবে নিজেরা লড়াই করছে, কিভাবে একইভাবে আপনার ভোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা, তাদেরকে আপনার বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে। তো সেই ভোটে কিন্তু মানুষ আসছে না, এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবেই নিচ্ছে না। কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ? আমাদের দায়িত্বটা ওখানে, আমাদের কাজটা ওখানে। আমাদেরকে জনগণকে আমরা বারবার বলছি, জনগণ আসছিল, অনেক জনগণ এসেছে, কিন্তু আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য এই জনগণকে সত্যিকার অর্থেই সংগঠিত করে তাকে রাস্তায় নেমে সোচ্চার হতে হবে। রাস্তায় নামার কোনো বিকল্প নেই, আমরা অন্য কোনো পথ চিনি না। আমাদেরকে প্রকাশ্যে সামনে এসেই লড়াইটা করতে হবে। দুর্নীতির ব্যাপার আমরা হাজারবার বলছি, সবসময় বলছি, গোটা দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তাই না? এখন তারা এটা অস্বীকার করে, তারা কোনো দুর্নীতি করে না। এখন দেখেন, এই যে আপনার আজকেই খবর এসছে, আপনারা সবাই হয়তো দেখেওছেন ইতিমধ্যে, যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর আপনার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরিবার সহ। নিয়ম আইনটাই হচ্ছে পরিবার সহ হবে। কেন? দুর্নীতি এবং আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মানে
প্রভাবিত করা, জনগণের বিশ্বাস ক্ষুণ্ণ করা। এটা হচ্ছে একটা কেস এর মধ্যে যেটা আসছে আর কি। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আপনারা ব্যবহার করছেন রাষ্ট্রযন্ত্রকে, আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেনাবাহিনীকে, ব্যবহার করার চেষ্টা করছেন বিচার বিভাগকে, প্রশাসনকে, এবং আজকে এমন একটা ত্রাস সৃষ্টি করেছে, এমন একটা ভয় রাজত্ব তৈরি করেছে যে এই যে ভাই আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, তারাও কিন্তু মন খুলে প্রাণ খুলে কিছু লিখতে পারেন না। প্রতিটি শব্দ চয়ন করার সময় তাদেরকে চিন্তা করতে হয় এর জন্য আবার জেলে যেতে হবে কিনা, এর জন্য মামলা খেতে হবে কিনা। তো এই হচ্ছে আপনার এখানে বর্তমান দেশের অবস্থা। একদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এই অর্থনীতি এমন এক ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে যে আমরা এখন রিজার্ভ যেটা দিয়ে আমরা আমদানি করি, আমাদের বিদেশে যে ভাইরা চাকরি করে তারা যে টাকা পাঠায়, এবং সেই সঙ্গে যদি আমাদের যে গার্মেন্টস যে যায় আমরা, তার ফলে আমরা যে আয়টা করি সেই আয়টা দিয়ে কিন্তু আমাদের দেশের আপনার রিজার্ভ তৈরি হয়, এবং সেই রিজার্ভ থেকে আমরা কিন্তু আমাদের যেটা আমদানি প্রয়োজন সেই আমদানিটা আমরা করি। আজকে এমন অবস্থা তৈরি করেছে যে সেই রিজার্ভের পরিমাণ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে, স্বীকার করতে চায় না। এখন IMF বলছে, IMF এর হিসাবে তো আরো খারাপ অবস্থা। তারপরে সব হিসাব মিলিয়ে দেখবেন যে আপনার এখানে একটা অবস্থা তৈরি করেছে যে এখন অর্থনীতিবিদরা, স্বনামধন্য অর্থনীতি যারা এই দেশে, তারা বলছেন যে দেশের অর্থনীতি খুব দ্রুত একটা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় বন্ধুরা, অর্থনীতি নিয়ে কথা বলি এই জন্য যে অর্থনীতি আমাদের সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখে। আজকে সাধারণ মানুষ তারা বাজারে যেতে পারে না। আমরা কোনোদিন শুনিনি কাঁচা পেঁপের দাম 90 টাকা, 100 টাকা। এখন তাই আপনি যে কোনো সবজি বলেন 50 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই। আর মাছ মাংসের কথা তো বাড়ি দেন, ওটা তো কাছে কাছে যাওয়া যায় না। এই একটা অবস্থার মধ্যে নিয়ে এসেছে দেশকে। ইনফ্লেশন বাড়তেই আছে, আর তাদের দুর্নীতিও বাড়তে আছে। কি কি আইন করে না করে, এই কথাগুলো যখন সাংবাদিকরা লেখেন, বাংলাদেশ ব্যাংকে কিছু দুর্নীতির কথা যখন বলেন, তখন তাদেরকে ভেতরে যাওয়াটা নিষেধাজ্ঞা রেখে দেয় যে সাংবাদিকরা কেউ ভেতরে যেতে পারবে। ব্যাংকগুলো দুর্নীতির এমন পর্যায়ে গেছে যে এখন মার্জার করেও তারা কোনো টিকতে পারবে না, এবং সমস্ত নীতি নির্ধারণ করা হয় দুর্নীতিতে পরায়ণদের বাঁচানোর জন্য। আপনার আগে ছিল 3 জন বোধহয় ডাইরেক্টর একটা পরিবার থেকে, এরপরে হয়েছে 9 জন, এখন কয়জন জানেন নাকি? পড়ার এখন 9 জনকে 12 জন করছে কিনা আমি জানি না, প্রায় ওই রকমই অবস্থা। অর্থাৎ একই পরিবারের ব্যাংকের ডিরেক্টর থাকতে পারবেন প্রায় 9 জন, যেটা আমি লেটেস্ট জানি আর কি। এরপরে তো 12 জন করছে, একটা আইন করলাম পার্লামেন্টে। আর কাদেরকে দায়িত্ব দিয়েছেন? আপনার অর্থনীতিকে নির্ধারণ করবার জন্যে, যারা চিহ্নিত যে তারা দুর্নীতি করছে, যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক খেলাপি, সেটা মাফ হয়ে যায় অবলীলায়। যারা শেয়ার মার্কেটকে ধ্বংস করেছে, সেই লোকগুলোকেই দায়িত্ব দেওয়া হয়। এখন যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থ উপার্জন, সেই যেভাবেই হোক বাংলাদেশের সম্পদকে লুট করে তাই করছে। পত্রপত্রিকায় দেখবেন যে বাংলাদেশের এক মন্ত্রী, তার ইংল্যান্ডে তার 465টা বোধহয় বাড়ি পাওয়া গেছে। উনি আমার ব্যাখ্যাও দিয়েছেন। এখন এই তো অবস্থা। একটা কথা বললাম আপনাকে, একটা উদাহরণ দিচ্ছি। আপনার আমাদের কোনো কোনো ব্যবসায়ী এখন বিদেশে গিয়ে সবচেয়ে বড় ধনীদের মধ্যে 1 নম্বরের মধ্যে, 4-5 নম্বরের মধ্যে এসে যায়, অথচ সাধারণ মানুষ তার চিকিৎসার কোনো ব্যবস্থা হয় না।
শিক্ষা ব্যবস্থা ক্রমাগত নিচে নেমে যাচ্ছে, এইসব ব্যাপারে সরকারের কোনো কথা নেই। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি খুব করে, সেদিনও আমি দেখেছি, বলছেন যে আমাদেরকে এরা সরাতে চায় আমার অপরাধ থেকে, আমাদের অপরাধ থেকে। উনি এখনো উপলব্ধি করছেন না যে ওনাদের অপরাধটা কি। ওনাদের প্রথম অপরাধ, যেটা আমি আগেও বলেছি এখনো বলছি, প্রথম অপরাধ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা তাকে ধ্বংস করা, বাংলাদেশের আত্মাটাকে ধ্বংস করে দেওয়া। আমাদের আত্মা হচ্ছে ডেমোক্রেটিক আত্মা, এটা আমরা বেঁচে থাকি ডেমোক্রেসির উপরে। আমাদের সংস্কৃতি হচ্ছে ডেমোক্রেটিক সংস্কৃতি। সেই জায়গায় আপনার তারা সেটাকে ধ্বংস করে নিচ্ছে। কথা বলা যাবে না, কেউ বলতে পারবে না, তারাই কথা বলবে, তারা যা খুশি তাই করবে। আর কিছু বললেই তাদের যেটা মনের মতো হবে না, তখন মামলা দিয়ে দেবে। তখন আমাদের আলাল সাহেবদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে, কোর্টে ফেস করতে হবে, উচ্চ আদালতে ফেস করতে হবে। কথা বলা যাবে। আপনার গত কয়েকদিন আগে ইশরাককে আবার একটা মামলায়, সবগুলো মামলা যে আমি একটা মামলা থেকে আপনি নিয়ে চলে গেল। আমাদের আশফাককে আবার আপনার বোধহয় কারাগারে নিয়েছে। এখনো হাজার খানেক নেতাকর্মী যারা সাজাপ্রাপ্ত হয়ে বিভিন্ন মেয়াদে, তারা এখন কারাগারে আছেন। সবচেয়ে বড় হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি সেই মুক্তিযুদ্ধের সময় থেকে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যিনি তার সারাটা জীবন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই সংগ্রাম করছেন, তিনি এখন বন্দী অবস্থায় এবং অত্যন্ত অসুস্থ অবস্থায়।